মাসের পর মাস সার্চ অপারেশন চালিয়েও যখন প্যান অ্যাম ফ্লাইট 6-এর কোনো খোঁজ মেলেনি, তখন সরকার সেই ৭৭ জনকে মৃত ঘোষণা করে দিল। তাদের পরিবারদের জন্য শোকসভা আয়োজিত হল, সংবাদপত্রে তাদের নাম ছাপা হলো। দুনিয়ার কাছে সেই ৭৭ জন মানুষ যেন প্রশান্ত মহাসাগরের গভীরে সমাধিস্থ হয়ে এক বেদনাদায়ক স্মৃতি হয়ে রইল। কেউ জানত না তাদের মধ্যে এখনও ৫০ জন এক অচেনা দ্বীপে প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, এই আশায় যে একদিন হয়তো কেউ এসে তাদের উদ্ধার করবে। কিন্তু ওদিকে বাইরের দুনিয়ায় তারা সকলেই এখন মৃত। দুনিয়া তাদের ভুলে গিয়েছিল, আর এটাই ছিল তাদের সংগ্রামের সবচেয়ে অন্ধকার অধ্যায়। এই ঘটনা শুরু হয়েছিল ১৫ অক্টোবর ১৯৯৫। আকাশের রাজা বলা হতো যে ডাবল ডেকার লাক্সারি প্লেনটিকে, প্যান অ্যাম ফ্লাইট 6। তার ৭০ জন যাত্রী এবং ৭ জন ক্রু মেম্বারকে সঙ্গে নিয়ে হাওয়াই থেকে স্যান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে উড়ে গিয়েছিল। মানুষরা নিজেদের সিটে আরামে বসেছিল, কেউ বই পড়ছিল, কেউ জানালা দিয়ে প্রশান্ত মহাসাগরের নীল ঢেউকে দেখছিল, আবার কেউ নিজের আসন্ন আগামী দিনের স্বপ্ন বুনছিল। কিন্তু হঠাৎ করেই প্লেনের শান্ত পরিবেশে এক চিৎকার শোনা গেল। একজন দুজন নয়, বরং ৪ জন মুখোশ পরা লোক তাদের সিট থেকে উঠে দাঁড়ালো। তাদের হাতে অস্ত্র ছিল, তারা প্লেনটি হাইজ্যাক করে নিয়েছিল। যাত্রীদের নিঃশ্বাস যেন থেমে গেল। শিশুদের কান্না আর বড়দের আতঙ্কে পুরো প্লেন ভয়ে ভরে উঠল। এই খবরটি যখনই এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসিতে পৌঁছালো, তখন মাটিতে তোলপাড় শুরু হয়ে গেল। রেস্কিউ মিশনের প্রস্তুতি শুরু হয়ে গেল। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই ঠিক ৫ মিনিট পর প্যান অ্যাম ফ্লাইট 6 রাডার থেকে চিরদিনের জন্য অদৃশ্য হয়ে গেল। এর পেছনের কারণ, প্রথমত হাইজ্যাকাররা প্লেনের লোকেশন সিস্টেম বন্ধ করে দিয়েছিল। কিন্তু আসল বিপদ ছিল একেবারেই অন্য কিছু, এক এমন বিপদ যাকে মানুষ কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না। প্লেন সোজা ঢুকে পড়েছিল প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর ঝড় টাইফুনের মুখে। ভয়ঙ্কর ঝড়ো হাওয়া প্লেনটিকে একেবারে খেলনার মতো এদিক ওদিক ছুড়ে দিচ্ছিল। পাইলট তার সমস্ত শক্তি দিয়ে প্লেনকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু পরবর্তী ২ ঘন্টা পর্যন্ত প্লেনের নিয়ন্ত্রণ ছিল প্রকৃতির হাতে। আর এই ২ ঘন্টার মরণপণ লড়াইয়ের পর প্লেনের একটি ইঞ্জিন ফেল হয়ে গেল। তার কিছুক্ষণ পরই আর একটি ইঞ্জিনও ফেল হয়ে গেল। প্লেন আগুনের গোলার মতো সোজা সমুদ্রের দিকে পড়তে শুরু করল। প্লেন সমুদ্রের পৃষ্ঠে আছড়ে পড়ার ঠিক আগ মুহূর্তে কয়েকজন সাহস দেখালো। তারা হাইজ্যাকারদের মেরে ফেলল এবং ভাঙা দরজা দিয়ে ঠান্ডা আর অচেনা সমুদ্রে ঝাঁপ দিল। প্লেনটি এক ভয়াবহ বিস্ফোরণের সাথে জলের ভেতর তলিয়ে গেল, তবে কোনোভাবে ৬০ জন বেঁচে গিয়েছিল। তাদের চারপাশে মাইলের পর মাইল জুড়ে শুধু আর শুধু প্রশান্ত মহাসাগরের ভয়ঙ্কর ঢেউ। সৌভাগ্যবশত যেখানে প্লেনটি ক্র্যাশ করেছিল সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে সমুদ্রের ওপর থেকে একটি পাথর বেরিয়েছিল। সবাই তাদের শেষ সম্বল শক্তি দিয়ে সেই পাথরের ওপর আশ্রয় নিল। ভিজে গিয়ে কাঁপতে কাঁপতে ভয়ে জড়সড়ো হয়ে সেই ৬০ জন মানুষ ছোট্ট সেই পাথরের ওপর একে অপরকে জড়িয়ে ধরে বসে রইল। তাদের কাছে ছিল না কোনো ফোন, না কোনো সিগন্যাল, না কোনো আশা। প্লেনের ধ্বংসাবশেষও ততক্ষণে গভীর জলে ডুবে গিয়েছিল। ঠিক তখনই এক যাত্রীর মনে পড়ল যে তার ব্যাগে একটি দূরবীন ছিল, যা কোনোভাবে তার সঙ্গে বেঁচে গিয়েছিল। সে কাঁপতে থাকা হাতে দূরবীনটি তুলে নিল এবং চারপাশে তাকাতে শুরু করল। হঠাৎই তার চোখে পড়ল আশার এক ঝলক। প্রায় আধা কিলোমিটার দূরে কুয়াশায় ঢাকা একটি ছোট্ট দ্বীপ। সে চিৎকার করে উঠল, আইল্যান্ড! ওখানে একটা আইল্যান্ড আছে! যারা সাঁতার জানত তারা এক মুহূর্ত দেরি করল না। তারা আবার ঝাঁপিয়ে পড়ল এই মৃত্যুর সমুদ্রে। নিচে ছিল ভয়ঙ্কর হাঙর, ওপরে ছিল আকাশচুম্বী ঢেউ। কিন্তু বাঁচার ইচ্ছা এই সব কিছুর চেয়েও বড় ছিল। ঘণ্টার পর ঘণ্টার সংগ্রামের পর মাত্র ১৫-২০ জনই সেই দ্বীপের বালুময় তীরে পৌঁছাতে পারল। খুব খারাপভাবে ক্লান্ত, কিন্তু জীবিত ছিল তারা। দ্বীপে পৌঁছানো মানুষগুলো এক মুহূর্ত বিশ্রাম নিল না। তারা জানত পাথরে আটকে থাকা বাকিদের এখানে নিয়ে আসতেই হবে, না হলে তারা ঢেউয়ে বা ক্ষুধা তৃষ্ণায় মরে যাবে। তারা দ্বীপে পড়ে থাকা শুকনো কাঁচ আর লসা পাতা জোগাড় করল এবং কোনোভাবে একটা চলনসই ভেলা বানালো। সেই ভাঙাচোরা ভেলাটিকে নিয়ে তারা আবার নেমে পড়ল সেই মরণ ফাঁদ সমুদ্রে। এক এক করে বারবার চক্র কাটিয়ে তারা পাথরে আটকে থাকা প্রত্যেকজন মানুষকে দ্বীপে নিয়ে এলো।
যখন সব ৬০ জন সেই অচেনা ভূমিতে একত্র হলো, তখনই তারা নিজেদের প্রকৃত অবস্থার সত্যিকারের উপলব্ধি করল। এটা কোনো সুন্দর জায়গা ছিল না, এটা ছিল এক নির্জন পরিত্যক্ত দ্বীপ। কিছু নারকেলের গাছ, অল্প কিছু জঙ্গলি ঝোপঝাড়, আর চারপাশে শুধু বালি। না খাওয়ার কোনো ব্যবস্থা, না পান করার কোনো জলের উৎস। হতাশার কালো মেঘ তাদের ওপর নেমে এলো। কিছু মানুষ হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করলো। কেউ বা পরিবারের কথা মনে করে চিৎকার করতে লাগলো, আর কেউ শুধু মাথা ধরে বসে পড়ল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে তারা সত্যিই বেঁচে আছে। এই হতাশার মাঝেই একজন স্কুল শিক্ষক মিস্টার ডেভিড সামনে এগিয়ে এলেন। তিনি জোরালো কণ্ঠে বললেন, বন্ধুরা, যদি আমরা ভয় পাই তবে আমরা সবাই মারা যাব। আমাদের বাঁচতে হবে, একে অপরের জন্য বাঁচতে হবে। তার কণ্ঠে ছিল এক ভরসা যা ভেঙে পড়া মানুষগুলোর মধ্যে নতুন আশা জাগিয়ে তুলল। সবাই একসাথে সংগঠিত হলো এবং আহতদের যত্ন নেওয়া শুরু করল। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ক্ষুধা আর তৃষ্ণা। এক যুবক মাইকেল সাহস করে একটি উঁচু নারকেল গাছে উঠে গেল এবং কয়েকটি নারকেল পেড়ে আনল। সেই কয়েকটা নারকেল ৬০ জনের জন্য কিছুই ছিল না, কিন্তু সেগুলো শুধু নারকেল ছিল না, ওগুলো ছিল আশার প্রথম খোরাক। মানুষজন বৃষ্টির জল পাথরের গর্তে জমাতে শুরু করলো এবং তা পান করা শুরু করলো। মিস্টার ডেভিড সবাইকে ছোট ছোট দলে ভাগ করে দিলেন। একটি দলকে দ্বীপে খাওয়ার মতো ফল বা মূল খোঁজার কাজ দেওয়া হলো, আরেকটি দলকে আশ্রয় তৈরি করার কাজ। সবচেয়ে কঠিন কাজ ছিল মাছ ধরা। কিছু যুবক গাছের তীক্ষ্ণ ডাল দিয়ে বর্ষা বানালো এবং ঘন্টার পর ঘন্টা সমুদ্রের ধারে দাঁড়িয়ে মাছ ধরার চেষ্টা করতে লাগলো। অনেক ব্যর্থ চেষ্টার পর অবশেষে তারা একটি ছোট্ট মাছ ধরতে সক্ষম হলো। সেদিন যখন সেই মাছটিকে আগুনে রান্না করা হলো, তার গন্ধ কোনো ভোজের চেয়ে কম ছিল না। ওটা শুধু মাছের টুকরো ছিল না, সেটা ছিল তাদের প্রথম জয়। সে মুহূর্ত তাদের শিখিয়ে দিল যে এখন এটাই তাদের জীবন, যেখানে প্রতিটি জিনিস ভাগ করে নিয়ে বাঁচতে হবে। বন্ধুরা, গল্পে এরপর কি ঘটেছিল তা জানার আগে একটি ছোট্ট অনুরোধ। যদি এই ঘটনা আপনার মন ছুঁয়ে যায় তবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের সাহস দেয় আরও এমন গল্প আপনাদের কাছে নিয়ে আসতে। দিনগুলো বদলে যেতে লাগলো সপ্তাহে, আর সপ্তাহগুলো মাসে। এখন তারা বুঝতে পারল যে হয়তো কোনো সাহায্য আর কখনোই আসবে না, তাদের এখানেই বাঁচতে হবে। আর অপর দিকের দুনিয়ায় মাসের পর মাস সার্চ অপারেশন চালিয়েও তাদের খোঁজ না পেয়ে তাদের মৃত ঘোষণা করেন সরকার। তারা গাছের পাতা, ডালপালা আর নারকেলের ছোবড়া দিয়ে ছোট ছোট কুলেঘর বানাতে শুরু করল। কিন্তু প্রথম বৃষ্টিতেই তাদের সব পরিশ্রমে জল ঢেলে দিল। কুড়েঘরগুলো ফোঁটা ফোঁটা করে জল পড়তে লাগলো। তবুও তারা হার মানল না, আরও মজবুতভাবে আশ্রয় তৈরি করল। প্রয়োজন তাদের এমন অনেক কিছু শিখিয়ে দিল যা তারা কোনোদিন কল্পনাও করেনি। কিছু লোক মাছ ধোয়ায় শুকিয়ে রাখা শিখল, যাতে সেগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। একজন মহিলা, যিনি ছিলেন নার্স, তিনি জঙ্গলের পাতার সাহায্যে ছোটোখাটো আঘাত আর রোগের চিকিৎসা করা শিখে নিলেন। তারা সিদ্ধান্ত নিল, যদি এখানে বাঁচতে হয় তবে ভবিষ্যতের কথা ভেবে চলতে হবে। তারা নারকেলের বীজ দ্বীপের চারিপাশে রোপণ করতে শুরু করল। জঙ্গলি গাছপালার ডাল কেটে লাগাতে লাগল। তারা সমুদ্রের ধারের বালির ওপর নারকেল গাছ ফেলে দিয়ে বড় বড় অক্ষরে লিখল হেল্প, এই আশায় যে হয়তো কোনো বিমান একদিন সেটা দেখে ফেলবে। সত্যি একটি বিমান দেখা গেল একদিন দূরের আকাশে। সবাই পাগলের মতো চিৎকার শুরু করল, আগুন জ্বালিয়ে ধোঁয়া তুলল। কিন্তু বিমানটি তাদের দেখল না এবং উড়ে চলে গেল। সেদিন অনেকের আশা একেবারেই ভেঙে পড়ল। শুরুর সেই ২-৩ মাস ছিল সবচেয়ে কঠিন। অচেনা দ্বীপের পরিবেশ, খাবারের অভাব আর পরিষ্কার জল না থাকার কারণে রোগ ছড়াতে শুরু করল। হতাশা আর একাকিত্ব অনেককে মানসিকভাবে ভেঙে দিল। এক এক করে 10 জনের মৃত্যু হলো। প্রতিটি মৃত্যু তাদের জন্য এক গভীর আঘাত ছিল। তারা নিজেদের সঙ্গীকে নিজেদের হাতেই বালুর নিচে কবর দিত এবং অসহায়ভাবে কাঁদত। এখন তারা 60 থেকে কমে 50 জনে দাঁড়ালো। তারা ভেবেছিল এবার বোধহয় তারা চিরদিনের মতো এখানেই আটকে পড়ে থাকবে। 2 বছর কেটে গিয়েছিল। জীবন এখন এক নিয়মের মধ্যে বেঁধে গিয়েছিল। তারা বাঁচতে শিখে নিয়েছিল। আর তারপর সেই নির্জন দ্বীপে ঘটল এক অলৌকিক ঘটনা। একজন মহিলা একটি সুস্থ কন্যা শিশুর জন্ম দিলেন। সেই শিশুর প্রথম কিলকারি পুরো দ্বীপের পরিবেশ বদলে দিল। যেখানে এতদিন শুধু মৃত্যু আর হতাশা ছিল, সেখানে এখন জীবনের সুর বাজছিল। প্রত্যেকে সেই ছোট্ট প্রাণটিকে দেখতে এলো। তাদের চোখে জল ছিল, কিন্তু এইবার সেটা আনন্দের জল।
সেই শিশুটি সবাইকে নতুন করে বাঁচার এক কারণ দিল। সে শুধু একটি শিশু ছিল না, সে ছিল প্রমাণ যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও জীবন কখনো হার মানে না। সে ছিল তাদের আশার নতুন মশাল। মানুষগুলো সেই দিনটিকে উৎসবের মতো করে পালন করল, কারণ 2 বছর পর মৃত্যু নয়, জীবন জয়লাভ করেছিল। এখন তাদের শুধু নিজেদের জন্য নয়, বরং এই নতুন প্রজন্মের জন্য বাঁচতে হতো, আর সেই দ্বীপকে একটি ভালো জায়গা বানাতে হতো। এভাবেই দেখতে দেখতে 10 বছর কেটে গেল। দ্বীপে এখন জীবনের একটি সিস্টেম গড়ে উঠেছিল। মিস্টার ডেভিড শিশুদের জন্য একটি ছোট্ট স্কুল খুলে দিয়েছিলেন। সেখানে তিনি তাদের পড়তে, লিখতে আর পৃথিবীর কথা শেখাতেন, সেই পৃথিবীর কথা যেটি এই শিশুদের চোখ কোনো দিন দেখেইনি। সবাই নিজেদের কাজ ভাগ করে নিয়েছিল। কেউ মাছ ধরত, কেউ চাষাবাদ করত, কেউ আবার শিশুদের যত্ন নিত। তারা নিজেদের মনোবল বজায় রাখার জন্য প্লেন ক্র্যাশের বার্ষিকীকে সার্ভাইভাল ডে হিসেবে উৎসব করতে শুরু করল। সেদিন তারা গান গাইত, গল্প শোনাত এবং সেই সঙ্গীদের স্মরণ করত যারা আর তাদের সঙ্গে নেই। এই 10 বছরে দ্বীপে আরও 5টি শিশুর জন্ম হয়েছিল, কিন্তু এই সময়ে রোগ আর দুর্ঘটনায় আরও 7 জন প্রাপ্তবয়স্ক নিজের প্রাণ হারিয়েছিল। এখন দ্বীপের মোট জনসংখ্যা শিশুদের মিলিয়ে দাঁড়ালো 48 জনে। একদিন আবার সেই ঘটনা ঘটল। আকাশে একটি বিমানের গর্জন শোনা গেল। সবাই আবার ছুটল, আবার চিৎকার করল, কিন্তু ফলাফল একই রইল। বিমানটি তাদের না দেখেই উড়ে চলে গেল। বারবার পাওয়া হতাশা এবার আর তাদের ভাঙতে পারল না। হয়তো তারা এটাকেই নিজেদের ভাগ্য হিসেবে মেনে নিয়েছিল। পুরো 13 বছর কেটে গিয়েছিল। যেসব শিশু দ্বীপে জন্মেছিল তারা এখন কিশোরে পরিণত হয়েছে। তাদের কাছে এটাই ছিল দুনিয়া, এটাই ছিল ঘর। যারা বড় ছিল তারা এখন বুড়ো হয়ে গেছে। তাদের মুখে সংগ্রামের গভীর দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর এক সকালে তারা এমন এক শব্দ শুনল যা গত 13 বছরে কোনো দিন শোনেনি। একটি বড় জাহাজের হর্নের শব্দ। প্রথমে তারা বিশ্বাসই করতে পারল না। তাদের মনে হলো এও বোধহয় কোনো মরীচিকা, কোনো বিভ্রম। কিন্তু যখন শব্দটি আবার শোনা গেল, সবাই পাগলের মতো দৌড়ে গেল সমুদ্রের ধারে। তারা সর্বশক্তি দিয়ে আগুন জ্বালালো, চিৎকার করল, হাত নাড়ল। তাদের চোখে ছিল এক শেষ আশার ঝলক। আর এবার সত্যি অলৌকিক ঘটনা ঘটল। জাহাজটি তাদের দেখে ফেলেছিল। জাহাজ থামল এবং তাদের থেকে কিছুটা দূরে নোঙর ফেলল। সেই মুহূর্তকে ভাষায় প্রকাশ করা যায় না। 48 জন একে অপরকে আঁকড়ে ধরে কাঁদছিল, হাসছিল, চিৎকার করছিল। 13 বছরের দীর্ঘ ভয়ঙ্কর অপেক্ষার অবসান ঘটেছিল। যখন রেস্কিউ টিম নৌকা নিয়ে দ্বীপে পৌঁছালো, তাদের চোখেও জল ভরে উঠেছিল। তারা তাকিয়েছিল সেই মানুষগুলোর দিকে যাদেরকে দুনিয়া মৃত বলে ধরে নিয়েছিল। যখন সেই 48 জন শহরে ফিরে এলো, পুরো বিশ্ব অবাক স্তব্ধ হয়ে গেল। তারা আর আগের মতো মানুষ ছিল না। শহরের ঝলমলে আলো, গাড়ি, অট্টালিকা সব কিছুই তাদের কাছে অদ্ভুত লাগছিল। তাদের গল্পে কেউ বিশ্বাসই করতে পারছিল না, যতক্ষণ না এক জীবিত বেঁচে ফেরা ব্যক্তির ডায়েরি সামনে এলো। সেই ডায়েরিতে টুকে রাখা ছিল পুরো 13 বছরের প্রতিটি দিন, প্রতিটি সংগ্রাম, প্রতিটি মৃত্যু আর প্রতিটি জন্মের হিসাব। যখন মিডিয়া সেই ডায়েরির পাতা দুনিয়ার সামনে আনলো, তখন সবাই কান্নায় ভেঙে পড়ল। এটা ছিল মানুষের সাহস, দৃঢ়তা আর বেঁচে থাকার জেদের এক অবিশ্বাস্য কাহিনী। এই ঘটনার ওপর পরে একটি বইও লেখা হয়েছিল, যার নাম ছিল দ্য লস্ট সার্ভাইভার্স অফ ফ্লাইট 6, 13 ইয়ার্স অন দি আইল্যান্ড। এই গল্প আজও আমাদের শেখায় যে আশার এক টুকরো ক্ষুদ্র আলো সবচেয়ে ঘন অন্ধকারকে ভেদ করতে পারে, আর মানুষের সাহস প্রতিটি কঠিন পরিস্থিতির চেয়েও বড়। বন্ধুরা, 48 জন বেঁচে যাওয়া মানুষের এই হৃদয় কাঁপানো গল্পটি আপনাদের কেমন লাগলো? নিজেদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও ভিডিও দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।